যাবে না। আরে যাবে। আমি বলছি মিসেস বিলমোরিয়া যাবে না, ভুল অ্যাঙ্গেল আছে। গেছে। বলেছিলাম না। উফ, আপনারা দুজনেই ঠিক ছিলেন, গেল আবার গেলও না। আরে নীরজ, তুই কি খবর ভাই? কেমন আছিস রে তুই? সিইং আফটার ইয়ার্স। ও বরুণ আমার সহায়ক, আর উনি মিসেস বিলিমোরিয়া। নীরজ মারওয়া বোর্ডিং স্কুলের বন্ধু, মিসেস বিলিমোরিয়া 2 ব্ল্যাক অফিস। তুই তখন তো ব্ল্যাক কফি খেতি, আর এখন গ্র্যাজুয়েট হয়ে গেছিস তো অন্য কিছু খাস নাকি ব্ল্যাক কফি চলে? হোয়াট এভার। আয় আয় আয়। কেডিএ রেনুকা, মাই ওয়াইফ, শি ইজ আ ডক্টর। দিল্লির লয়ার হসপিটালে অ্যাজ আ সার্জন কাজ করে। গত সপ্তাহে একজন বিল্ডার চাঁদনিরাম মেহরার কিডনি অপারেট করছিল, আর অপারেশনের সময় পেশেন্ট মারা যায়, আর পুলিশ তাকে মেডিকেল নেগলিজেন্সির অভিযোগে অ্যারেস্ট করে। কেডি, আমার সন্দেহ যে বিল্ডারের প্রচুর শত্রু আছে, কেউ বদলা নেওয়ার জন্যই কিন্তু ওকে মেরেছে। তোর এই সন্দেহটার ভিত্তি কি নীরজ? সি কেডি, এটা ওই পেশেন্টের মেডিকেল রিপোর্ট। এই রিপোর্ট অনুযায়ী বিল্ডার চাঁদনিরামের কিডনি একদম ক্রিটিক্যাল কন্ডিশনে ছিল, ওর হার্টেও ব্লকেজ ছিল। কিন্তু কেডি, পোস্টমর্টমের রিপোর্ট অনুযায়ী ওসব কিছুই ছিল না, ওকে একদম সুস্থ বলা হয়েছিল। আর মেডিকেল নেগলিজেন্সির অভিযোগে আমার স্ত্রীকেও গ্রেপ্তার করা হলো। কেডি, আরেকটা কথা, আমি কনস্ট্রাকশন বিজনেসে আছি, আর সেই কারণেই আমি জানি যে চাঁদনিরামের প্রচুর শত্রু রয়েছে। পুলিশ যেই কেসটা বানিয়েছে সেগুলোর কাগজপত্র আছে তোর কাছে? পুলিশের সমস্ত পেপার দিল্লিতে রয়েছে, আর তার জন্য তোমাকে প্লিজ আমার সঙ্গে দিল্লি যেতে হবে। কেডি, কেউ বিল্ডারের সঙ্গে শত্রুতা করার জন্য আমার নিরপরাধ স্ত্রীকে ফাঁসিয়েছে। আই নিড ইউর হেল্প কেডি। দেখ নীরজ, তোর কেসটা আমি নেব, কিন্তু তোকে আমাকে একটা কথা দিতে হবে যে এই কেসটার কোনো বিষয় তুই আমার থেকে লুকাবি না। আমি তোমার থেকে কিচ্ছু লুকোবো না, কিন্তু প্লিজ তুমি এই কেসটা নাও। সেভ মাই ওয়াইফ। হ্যালো। কেডি কেসটা নিয়ে নিয়েছে, আর ও কাল আমার সঙ্গে দিল্লি আসছে। কি বলছিস আমার ভাই? কেড ইন দিল্লি? জিও বাবা জিও। চলো ভাই, আগে আমি দেখে নিচ্ছি, টেনশন নেবে না। সি ইউ টুমরো। হ্যালো স্যার, কাজ হয়ে গেছে, আসছে সরকার নিউ দিল্লি। ভয়ঙ্কর গরম স্যার দিল্লিতে। হুহ, কি হয়েছে স্যার? বরুণ, আমার মনে হচ্ছে নীরজ আমাদের থেকে কিছু লুকোচ্ছে। ফ্লাইটে যতবারই আমি ওকে এই কেস সম্বন্ধে জিজ্ঞেস করেছি, ও কতটা ঘুরিয়ে উড়িয়ে দিয়েছে। হ্যাঁ স্যার, আমাদেরও একা একা হোটেল যেতে বললো, আর নিজে এয়ারপোর্ট থেকে গায়েব হয়ে গেল। এবার কি করব আমরা? আমার মনে হয় পুলিশ স্টেশনে গিয়ে ওর স্ত্রীর সঙ্গে দেখা করা উচিত। হ্যাঁ নীরজ, বল। কেডি, তুমি কি হোটেলে পৌঁছে গেছো? না, ব্যাস আর কিছুক্ষণের মধ্যে আমি পৌঁছে যাব। কেডি, যে লোকগুলো আমার ওয়াইফকে ফাঁসিয়েছে ওরা জেনে গেছে যে তুমি দিল্লি এসেছো আমাকে সাহায্য করবার জন্য। কি? আর আমি এও খবর পেলাম যে তোমাকে প্রাণে মারবার জন্য ওরা চেষ্টা চালাচ্ছে। আমাকে মারতে চাইছে? আর এই বিষয়টা তুই কি করে জানতে পারলি? নীরজ, তুই কি লুকোচ্ছিস আমার থেকে? কেডি, আমি তোকে সমস্ত কথা জানাবো, কিন্তু তার আগে আমাকে একটু সময় দে। 1 ঘন্টা সময় দে আমাকে, তার মধ্যে আমি তোকে ফোন করছি। ওই চাঁদিরাম মেহরার ফাইলটা কোথায় আছে? স্যার ব্যাগে। কি দেখছেন স্যার? লোহিয়া হসপিটালের নাম্বার। লোহিয়া হসপিটাল?
আগে আমি ডক্টর রেণুকা মারওয়ার সঙ্গে কথা বলতে চাই। কি? আচ্ছা, চান্দিরাম মেহরা নামের পেশেন্টের সম্বন্ধে আপনি আমাকে ইনফরমেশন দিতে পারেন? আর ইউ শিওর? অনেক অনেক ধন্যবাদ আপনাকে। কি হয়েছে স্যার? লোহিয়া হসপিটালে রেণুকা মারওয়া নামে কোনো ডক্টর নেই, আর না তো ওনারা চান্দিরাম মেহরা নামে কোনো পেশেন্টকে ট্রিট করেছে। নীরজ আমাদেরকে মিথ্যা বলছে, কেসটাই মিথ্যা। কিন্তু নীরজ আপনার সঙ্গে এরকম কেন করছে? ও আপনাকে নকল কেসে দিল্লিতে ডাকলো কেন? আর এখন এরকম কেন বলছে যে আপনার জীবন বিপদে? হ্যাঁ নীরজ। কেডি, খুব বড় সমস্যা। তুমি কোথায় আছো এখন? নীরজ, আমি এইমাত্র লোহিয়া হসপিটালে ফোন। কেডি, আমি এখন গাফার মার্কেটে মুমতাজ রেস্টুরেন্টের দিকে যাচ্ছি। তুমি যত তাড়াতাড়ি পারো চলে আসো। দেখো, আমি ওখানেই তোমাকে সবকিছু বুঝিয়ে দেবো। প্লিজ। ব্যাস, গাড়ি এখানেই থামাও, এখানেই থামাও। ধন্যবাদ ভাইজান। কেডি দাদা, তুই তো গেছিস। দেখ নীরজ, আমি জানি যে তুই আমাকে মিথ্যা বলেছিস। লোহিয়া হসপিটাল থেকে আমি জানতে পেরেছি যে ওখানে রেণুকা মারওয়া নামে কোনো ডক্টর নেই। আর না, সে আমার স্ত্রী। তাহলে কেস? কেসটাও মিথ্যে। আমি বুঝলাম না, কেন তুই আমাকে এখানে দিল্লি ডাকলি? আমার বোন শালিনী কিছু লোকের কবজায় আছে। কার? 3 দিন আগে ওর কলেজের বাইরে থেকে কিছু লোক ওকে অপহরণ করে। আমি ওই লোকজনদের সম্বন্ধে কিছুই জানি না কেডি। আমার কাছে হুমকি ভরা ফোন আসে যে তোমাকে যেভাবে হোক মুম্বাই থেকে দিল্লি নিয়ে আসে, তা না হলে আমার বোনকে ওরা ছাড়বে না। কিন্তু এই কথাটা তুই আমাকে মুম্বাইতে কেন বললি না? কেননা ওদের কথা মতো আমি চলছিলাম। আমি চাইছিলাম আমার বোনকে যেভাবে হোক বাঁচাতে, কিন্তু এখন আমার মনে হচ্ছে ওরা তোমার কোনো ক্ষতি করতে চাইছে। তুমি প্লিজ এখান থেকে ফিরে যাও। ঠিক আছে, যখন দিল্লি এসেই গিয়েছি তখন কিছু না করে আমি ফিরবো না। তার মানে তুমি আমার বোনকে বাঁচাবে কেডি? তুই চিন্তা করিস না, আমি যতদূর সম্ভব যতটা করতে পারি আমি করব। তুই ওই লোকগুলোকে ফোন করে বল যে তুই তোর কথা রেখেছিস, এবার ওদের পালা। থ্যাংক ইউ ভেরি মাচ কেডি। আরেকটা কথা, ওরা তোমাকে এই এনভেলপটা দিতে বলেছে। কি এসব? জানি না, কিন্তু তুমি এটাকে খুলো না। ওরা বলেছে যে যখনই তুমি ওদের সঙ্গে দেখা করবে একমাত্র তখনই এটা খুলতে পারবে। কে? জানি না, সে যেই হোক কেডি, সে কিন্তু তোমাকে দিল্লিতে ডেকেছে। আর এই সমস্ত তারই প্ল্যান। ঠিক আছে, এগুলো আমার কাছে থাক, আমি বুঝে নেবো। থ্যাংক ইউ কেডি, থ্যাংক ইউ ভেরি মাচ। যদি তুমি আমার বোনকে বাঁচাতে পারো, আমি সারা জীবন তাহলে তোমার কাছে ঋণী থাকবো। যদি তুমি আমার বোনকে বাঁচাতে পারো, আমি সারা জীবন তাহলে তোমার কাছে ঋণী থাকবো। হ্যালো বরুণ, স্যার, কখন থেকে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি। আপনি কোথায়? আপনি মানালি পৌঁছে গেছেন তো? না, আমি এখানে। কোথায় আছি আমি? আমি এখানে পুরনো কেল্লার সামনে। কেল্লা? বরুণ, আমার কথা মন দিয়ে শোন। এখানে নীরাজকে হত্যা করা হয়েছে। ওর রক্ত আমার গায়ে লেগে বন্দুকটা আমার হাতে রয়েছে। হোয়াট? সব স্যার, আর ইউ ওকে? স্যার, আমি এক্ষুনি যাচ্ছি আপনার কাছে। তোকে কোথাও যেতে হবে না, তুই যেখানে আছিস সেখানে থাক। আমি এখান থেকে বেরিয়ে কাছের পুলিশ স্টেশনে ম্যাটারটাকে রিপোর্ট করছি। সব ফোন করছি তোকে। দেখুন ইন্সপেক্টর সাহেব, আমার নাম কেডি পাঠক। চুপ কর, গান নিয়ে নাও এর হাত থেকে। ওই গান্ধে, চেক করো ওকে। দেখুন ইন্সপেক্টর সাহেব, বিষয়টা সেরকম নয় যেটা আপনি ভাবছেন। আরে চুপ কর, ঠিক সময় আমরা এসে গেছি তাই, নইলে তুই তো এখান থেকে একেবারে চম্পট দিতিস। স্যার এ তো গেছে। এবার তুইও গেলি, চল। তো তুমি পুরনো কেল্লাতে অজ্ঞান হয়ে পৌঁছেছিল নিজের মর্জি ছাড়া? আগে আমার শুধু এটুকু মনে আছে যে কাল সন্ধ্যায় আমি নীরাজের সঙ্গে গফার মার্কেটের ক্যাফেতে বসেছিলাম। রাত যখন চোখ খুলল, পুরনো কেল্লাতে ছিলাম।
তোমার হাতে গান, নীরাজের পিঠে গুলি। কেস তো একটা হচ্ছেই কেডি পাঠক, খুব মজবুত কেস। আর প্রমাণের লিস্টটা তো লম্বা, শুরু হয়ে শেষই হচ্ছে না। খুব বড় ভুল করেছো তুমি দিল্লি এসে। এইখানেই প্রথমবার তুই থাকবি কাঠগড়ায়। কেডির ওপর কেস। ঠিক আছে, আপনি আপনাদের কাজ করুন, আমি আমারটা করব। Mr. I.M. Jaiswal, always turning up like a bad many. শুরুতেই আপনাকে একটা প্রশ্ন করতে চাই। প্লিজ প্লিজ। আপনাকে এখানে দেখে আমি চমকে উঠছি না কেন? পাঠক আগে এর ভাই আপনি? না, কেডি পাঠক নিজে? স্বয়ং। ও মাই গড, জাস্ট কান্ট বিলিভ দিস। মাফ করবেন, কি হয়েছে কি জেনারেলি আপনাকে কাঠগড়ার এই পারে দেখার অভ্যেস হয়ে গেছে যেখানে আমি দাঁড়িয়ে আছি, ওই পারে না যেখানে অপরাধীরা থাকে, তাই আমার ভুল হয়ে গেছে। আই এম সরি। নো প্রবলেম, নো প্রবলেম। এমনিতেও আপনার এটা জেনে খুশি অবশ্যই হবে না যে আপনার বিরুদ্ধে প্রসিকিউশনের কেস লড়ার জন্য আমাকেই ডাকা হয়েছে। তু জাহা জাহা রহেগা, অল দ্য ওয়ে ফ্রম মুম্বাই। আপনিও এটা জেনে খুব একটা খুশি হবেন না জয়সওয়াল বাবু, যে আমার এই যে কেসটা এটা আমি স্বয়ং লড়ছি, অল দ্য ওয়ে ফ্রম মুম্বাই। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। এমনিতেও ডোন্ট ওয়ারি, আপনার কিচ্ছু হবে না। এটা আমি নিজে বলছি যে ইউ উইল উইন দিস কেস, কারণ আমি জানি যে আপনি কারোর খুন করতে পারেন না কেডি পাঠক, আমাকে ছাড়া। আদালতের কাজকর্ম শুরু করা হোক। ইয়োর অনার, আজ অবধি বড়দের এটা বলতে আমি শুনেছি ঘোর কলিযুগের ব্যাপারে, কিন্তু আজ কেডি পাঠককে স্বয়ং এখানে মহান উকিল স্বয়ং কেডি পাঠককে কাঠগড়ায় দাঁড়াতে দেখে, তাও আবার খুনের মতো নীচ অভিযোগের জন্য, এটা বিশ্বাস হয়ে গেছে যে এটা শুধু ঘোর কলিযুগেই হতে পারে ইয়োর অনার। নয়তো কোথায় নির্দোষদের প্রাণ রক্ষাকারী এক দেবতা কেডি পাঠক, আর কোথায় এক খুনি হত্যাকারী কেডি পাঠক? ইয়োর অনার, আমি আদালতের কাছে আবেদন করব যে এই কেসটা শেষ হওয়ার আগে যেন অভিযোগ পক্ষ আমাকে দোষীর আরোপ না দেয়। ইয়েস ইয়োর অনার, আই এম সরি। আমি জানি যে আপনি নির্দোষ এটাই বলতে চাইছেন আপনি, তাই প্রথমবার আমি I.M. জয়সওয়াল নিজে চুপ থাকব আর আপনাকে প্রথম বলতে দেব। বলুন কি হয়েছিল, কি ঘটনা ঘটেছিল? ইয়োর অনার, নীরজ মারওয়া আমার অত্যন্ত পুরনো বন্ধু, স্কুলের সময় থেকে। দীর্ঘদিন ধরেই ওর সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না। একদিন হঠাৎই ও আমার অফিসে আসে। আমার পুরো বিশ্বাস রয়েছে ইয়োর অনার যে আমার মতো নীরজও ওই লোকগুলোর শিকার হয়েছে। নীরজের বোন শালিনী এখনো ওই লোকগুলোর কবজায় রয়েছে। আর আমার কথা যদি জিজ্ঞেস করেন তো আমার একেবারেই মনে নেই যে আমি ওই কেল্লায় কি করে পৌঁছলাম। তার মানে পুরো 12 ঘন্টা অবধি আপনার কিচ্ছু মনে নেই? আজ্ঞে না। শেষের দিকে কিছু মনে আছে? লাস্ট কি হয়েছিল? আমার শুধু এটুকুই মনে আছে যে নীরজ
বরুণ আর আমি ক্যাফেতে বসেছিলাম। ক্যাফেতে বসেছিলেন, তাও ইউ ডিডন্ট স্মেল দ্য কফি মিস্টার পাঠক? Maybe I was made to smell something else in the coffee, Mr. Prosecutor. ইজ ইট সো? তো আপনি বলছেন যে কফি স্মেল করার পরে বা খাওয়ার পরে অজ্ঞান, ব্ল্যাঙ্ক, টোটালি কিচ্ছু মনে নেই আপনার? It's a possibility. যাই হোক, এখন নীরজ তো এখানে নেই, কিন্তু বরুণ তো আছে। লাকিলি এখানে কোর্টে ইওর অনার, আমি বরুণকে জিজ্ঞাসা করতে চাই যে আসলে ঠিক কি ঘটেছিল। অনুমতি দিলাম। ইওর অনার, কেডি স্যার, নীরজ আর আমি ক্যাফেতে বসেছিলাম, আর নীরজের হাত থেকে কফি চলকে আমার শার্টে পড়লো। আই এম সো সরি। ইটস ওকে, আমি ওয়াশরুম থেকে আসছি। কেডি স্যার কোথায় গেলেন? অ্যাকচুয়ালি বরুণ, ওদের ফোন এসেছিল, ওরা কেডিকে মানালিতে ডেকে পাঠিয়েছে। তাহলেই ওরা আমার বোনকে ছাড়বে। কিন্তু আমাকে না বলে এরকম ভাবে। তোমার জন্য কেডির মেসেজ হয়েছে যে তুমি হোটেলেই ওর জন্য ওয়েট করো, ও কাল সকালের মধ্যে ফিরে আসবে। আমি তোমাকে হোটেলে ছেড়ে দিই। আর তারপর নীরজ আমাকে হোটেলে পৌঁছে দিল আর বললো যে 1 ঘন্টার মধ্যে আমায় ফোন করবে, আর ও গায়েব হয়ে গেল। সারা রাত আমি কেডি স্যারের ফোনে ট্রাই করে গেলাম, কিন্তু ওনার ফোন আউট অফ রিচ ছিল। পরের দিন সকালে যখন কেডি স্যারের ফোন এলো, তখন আমি জানতে পারলাম যে উনি কখনো মানালিতে যাননি, উনি কোনো কেল্লায় ছিলেন। হ্যালো বরুণ, স্যার, কখন থেকে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি। আপনি কোথায়? আপনি মানালি পৌঁছে গেছেন তো? না, আমি এখানে। কোথায় আছি আমি? আমি এখানে পুরনো কেল্লার সামনে। কেল্লা? বরুণ, আমার কথা মন দিয়ে শোন। এখানে নীরজকে হত্যা করা হয়েছে, ওর রক্ত আমার গায়ে লেগে বন্দুকটা আমার হাতে রয়েছে। হোয়াট? স্যার, আর ইউ ওকে? স্যার, আমি এক্ষুনি যাচ্ছি আপনার কাছে। তোকে কোথাও যেতে হবে না, তুই যেখানে আছিস সেখানে থাক। আমি এখান থেকে বেরিয়ে কাছের পুলিশ স্টেশনে ম্যাটারটাকে রিপোর্ট করছি। স্যার, কেল্লায় ছিলেন আর এই সব তুমি শুনেছিলে ফোনে, যেটা কেডি বলেছিল। নিজের চোখে তো কিছু দেখোনি, রাইট? না, কিন্তু কেডি স্যার সত্যি বলছেন, নীরজের বরুণ, বোন। কেডি স্যার ঠিক না ভুল সেটা জজ সাহেব ডিসাইড করবেন। আপাতত আমাদের যা শোনার ছিল আমরা শুনে নিয়েছি, আপনি যেতে পারেন। থ্যাংক ইউ। জুনিয়র তো গেল, সিনিয়র কিছু বলতে চান? ইওর কিছু কিছু আমি বুঝতে পারছি। আমি বুঝতে পারছি যে নীরজ আমাকে ওখানে একলা কেন ডেকেছিল। ও আমাকে অপহরণ করার প্ল্যান করেছিল। বরুণের জামার উপর কফি পড়ে যাওয়া, সেটা একটা ছুতো ছিল যাতে বরুণ ওখানে না থাকে। আমাকে কফি খাইয়ে অজ্ঞান করা হয় বরুণ ওখানে ফিরে আসার আগেই। আমাকে অপহরণ করা হয়। কোথায়? আরে হ্যাঁ, ওই পুরনো কেল্লায়। রাইট। আর তারপর নীরজ নিজেই নিজেকে গুলি করলো, আর মরার পরে আপনি যে অজ্ঞান হয়ে গিয়েছিলেন, আপনার হাতে নিজের বন্দুকটা রেখে দেয়। এরকম কিছু? এটা কি স্পষ্ট নয় মিস্টার জসওয়াল যে এর মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি শামিল রয়েছে? তৃতীয় জনের আগে দ্বিতীয় জনের সাথে তো শেষ করে নিই মিস্টার পাঠক। হ্যাঁ, ওই ক্যাফেতে 11টা লোক ছিল যখন আপনি অজ্ঞান হন, আর কারুর কোনো যাই আসলো না। কি বলতে চাইছেন আপনি? আপনি কি দুধ পান করা বাচ্চা যে আপনাকে কোলে তুলে কেউ নিয়ে যায় আর কিছু জানতেই পারা যায় না? বলুন না, কি হয়েছিলটা কি? আপনি অজ্ঞান হয়েছিলেন? ইওর অনার, আমি পুলিশকে বলেছিলাম যে ওখানে উপস্থিত সমস্ত মানুষের স্টেটমেন্টগুলো সব আছে এখানে মিস্টার পাঠক, সব। ইওর অনার, 11 জনের স্টেটমেন্ট আর একজন উইটনেসের। ক্যাফেতে যে ওয়েটার ছিল সে পাঠক সাহেবকে কফি সার্ভ করেছিল, ওর স্টেটমেন্ট। কল্পেশ। স্যার, আপনি কখন অজ্ঞান হয়েছিলেন? আপনি তো নিজেই ওখান থেকে চলে গিয়েছিলেন। আর কখন উঠে উনি চলে গেলেন? এই ধরুন 7টার আশেপাশে কোনো একটা সময়। এনার সঙ্গী উঠে বাথরুমে গেলেন, তারপর মিস্টার পাঠক উঠলেন। উনি মিস্টার নীরজের সাথে হ্যান্ডশেক করলেন আর ওনার কানে কানে কিছু বললেন, তারপর উনি ওখান থেকে চলে গেলেন। কারেক্ট ইওর অনার, উনি ঠিকই বলছেন। আর ওনার সাথে সাথে আরো 11টা লোকের স্টেটমেন্ট এটাই বলছে যে ওই দিন ওই ক্যাফেতে 7টা নাগাদ উনি কোনো অদ্ভুত ঘটনা ঘটতে ওখানে দেখেননি। এটার মানে এটাই হলো যে কেডি পাঠক স্যার নিজেই নিজের পায়ে দাঁড়িয়ে ওই ক্যাফে থেকে বাইরে গিয়েছিলেন। তার মানে পাঠক সাহেব আপনার অজ্ঞান হওয়ার গল্প শুধুমাত্র গল্প। সব জানতো আপনি মিস্টার আই এম জসওয়াল।
এটাও বলে দিন যে আমি এই পুরনো কেল্লায় পৌঁছলাম কিভাবে। আইল গিভ ইউ এ বেটার আনসার। রিক্সায় করে পৌঁছেছিলেন আপনি পুরনো কেল্লায়। ওই রিক্সাটা ওইখানে কোর্টের বাইরে দাঁড়িয়ে আছে, আর রিক্সাওয়ালা এইখানে কোর্টের ভেতরে। ইওর অনার, রিক্সাওয়ালা রেলারাম কে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। আগে স্যার, ইনিই ছিলেন। ইনি এই মহোদয়? এই 7:30টার সময় আমার অটোতে উঠলেন আর বললেন পুরনো কেল্লাতে চলো। ইনি আমাকে 100 টাকা নোটও দিয়েছিলেন, আর ব্যালেন্সটা ফেরতও নেননি। বললেন টিপস রাখো। আপনার পুরো বিশ্বাস আছে যে ইনিই ছিলেন? আসলে এনার আসলে কিছু মনে নেই, ভুলে গেছে সব। আপনার তো সব মনে আছে না? কি স্যার, ভুলে গেছেন আমাকে? আর আপনি আমার অটোতে লাগানো ওই ফটোটার প্রশংসা করছিলেন, আর আপনারই কথাতে আমি অটোতে রফি সাহেবের পুরনো গান চালালাম। ক্যা বাত পাঠক সাহেব, এই রিক্সাওয়ালার মেমোরিতে একদম ফুল দমে চলছে, হ্যাঁ, টপ গিয়ারে। কিন্তু আপনার ইওর অনার, এই সাক্ষী যা বলছেন তা আমার কিচ্ছু মনে নেই। এর থেকে এটা স্পষ্ট যে আমাকে বেহুশ করা হয়েছিল। আর আমার পুরো বিশ্বাস রয়েছে যে নীরজকে হত্যা যে করেছে তার কবজাতেই ওর বোন শালিনী রয়েছে। আমি আবেদন করছি আদালতকে যে পুলিশকে আপনি বলুন শালিনীকে খোঁজা হোক, যাতে আমরা নীরজের খুনি পর্যন্ত খুনি পৌঁছতে তো পারি। আমার সামনে দাঁড়িয়ে আছে মিস্টার পাঠক। ওই বন্দুক যেটা দিয়ে নীরজের খুন হয়েছিল ওটা আপনার হাতে ছিল, আর ওই বন্দুকের ব্যালিস্টিক রিপোর্ট, ইওর অনার, এটাতে পরিষ্কার হয়ে যায় যে নীরজের খুন এই বন্দুকটা দিয়ে হয়েছে, আর নীরজের রক্ত পাঠকের জামাতে পড়ে। তার মানে মিস্টার জয়সওয়াল, ততগুলো কেস তো আপনি লড়েইছেন এই জ্ঞানটা পাওয়ার জন্য যে সবকিছুই কোনো তৃতীয় ব্যক্তি দ্বারাও করানো যেতে পারে। কোথায় আপনি তৃতীয় ব্যক্তির পেছনে পড়ে আছেন? যাই হোক, ছাড়ুন, মেনে নিলাম। কিন্তু আমার কাছে আরেকটা প্রমাণ আছে মিস্টার পাঠক। ওইটা ভাঙার ক্ষমতা যদি আপনার থাকে, তাহলে নিশ্চয়ই আপনার বিরুদ্ধে যে অভিযোগটা করা হয়েছে ওটাও আপনি ভেঙে দেবেন। এই 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 আনসারিং মেশিন, ইওর অনার, এই। আর এখন আমি আমার পরের সাক্ষী শীতল সানিয়ালকে ডাকতে চাই। অনুমতি দিলাম। চেনেন আপনি কে? না? আগে না। অ্যালাউ মি টু ইন্ট্রোডিউস। ইনি হলেন মিস শীতল সানিয়াল, নীরজ মারওয়ার বাগদত্তা আসল জন। আর মারা যাওয়ার আগে নীরজ মারওয়া এনাকে ফোন করেছিলেন না মিস শীতল সানিয়াল? আগে আমি ওই সময় হোটেলে ছিলাম, তো নীরজের মেসেজ আমার বাড়ির আনসারিং মেশিনে রেকর্ড হয়ে গেছিল। পাঠক স্যার, উইথ ইয়োর কাইন্ড পারমিশন, এই আনসারিং মেশিনটা অন ফুল ভলিউম, সবাই শুনতে পারবে। হ্যাঁ, শীতল পুলিশকে ফোন করো। কেডি পাঠক আমাকে মেরে ফেলবে। আমি ওর সাথে পুরনো কেল্লায় রয়েছি, আর ল্যাপটপ সংক্রান্ত সবকিছু জেনে গেছে। শীতল, ও আমাকে মেরে ফেলবে। ওর হাতে আমার বন্দুকটা রয়েছে, ও আমাকে মেরে ফেলবে। শীতল, কল দ্য পুলিশ। শীতল। কি বলবেন এটাকে মিস্টার পাঠক? ডাইং ডিক্লারেশন বা শুদ্ধ বাংলায় মৃত্যুকালীন জবানবন্দি? এখানে নীরজ মারওয়া নিজে এটা বলেছেন, ইওর অনার, যে কেডি পাঠক ওকে মারতে চায়, সরি, মারছে। হোয়াট? ইওর অনার, আমি মিস শীতল সানিয়ালকে জিজ্ঞেস করতে চাইবো যে কোন সময় ওনার মেশিনে এই মেসেজটা ছাড়া হয়। আগে না না না, আপনি কনফিউজ হবেন না শীতল দেবী, আপনি শীতলভাবে জবাব। আসলে কি, এই যে আমাদের সিনিয়র আছেন পাঠক সাহেব, যিনি এখন অপরাধী, উনি এখানে নিজেই নিজের কেস লড়ছেন। তো ঠিক আছে, প্লিজ। আগে এই প্রায় রাত 11টার সময়। রাত 11টার সময় আমাকে পুরনো কেল্লা থেকে পুলিশ সকাল 7:30টার সময় গ্রেফতার করে। এতটা দীর্ঘ সময় আপনি অপেক্ষা কেন করলেন শীতল দেবী? কারণ আমি নীরজের মেসেজ সকাল 6টায় শুনেছি, যখন আমি নাইট শিফট থেকে ফিরলাম, আর আমি সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করলাম। এই রেকর্ডিং এ নীরজ একটা ল্যাপটপের কথা বলেছে।
কোন ল্যাপটপের কথা বলছিল নীরাজ? আজব ব্যাপার পাঠক সাহেব, হয় আপনি নিজে গুলিয়ে যাচ্ছেন বা আমাদের গোলাচ্ছেন। হ্যাঁ, আরে আরে ওই ল্যাপটপ, এই তো এইটা এইটা ইয়োর অনার, এই যে নীরজ মারওয়ার বডির পাশে পাওয়া গেছে, আর যেটাকে নষ্ট করার আগে পুলিশ আপনাকে ধরে নিল। রিওনার এই ল্যাপটপের সঙ্গে আমার কি সম্পর্ক? নীরজের সঙ্গেও বন্ধুত্ব ছাড়া আমার অন্য কোনো সম্পর্ক ছিল না। আমি ওকে কেন মারবো? ওকে মেরে ফেলার আমার কি উদ্দেশ্য থাকতে পারে? হোয়াট ইজ দ্য মোটিভ ফর দিস মার্ডার? অদ্ভুত কথা পাঠক সাহেব, কি ব্যাপার পাঠক সাহেব, ব্যাস এই ব্যাপারটার জন্যই তো আমি আপনার ফ্যান। হ্যাটস অফ টু ইউ। সঠিক সময়ে সঠিক প্রশ্ন তোলেন আপনি। এই ল্যাপটপের সাথে আপনার কি সম্বন্ধ? নীরজ মারওয়াকে আপনি কেন মারলেন? এই দুটো প্রশ্নেরই উত্তর এই ল্যাপটপে আছে। ইয়োর অনার, এই ল্যাপটপটা মিস্টার নীরজ মারওয়ারি, যেটাতে উনি ওনার বিজনেস অ্যাকাউন্টিং করতেন। ফর ইয়োর ইনফরমেশন ইয়োর অনার, নীরজ মারওয়া নয়ডার প্রখ্যাত কনস্ট্রাকশন কোম্পানি এসকে বিল্ডার্সের চিফ অ্যাকাউন্টেন্ট ছিলেন, আর ওই কোম্পানিরই 1 কোটি টাকা ল্যান্ড ডিলের ব্যাপারে কেডি পাঠককে এখানে দিল্লিতে ডেকেছিলেন। রিওনার, আমি আদালতে আগেও বলে দিয়েছি যে প্রথমে আমি আমার কথা শেষ হতে দিন পাঠক সাহেব। শুনে নিন আমি কি বলতে চাই, দেখে নিন আমি কি দেখাতে চাই, তারপর আপনি যাই বলবেন চুপচাপ শুনবো আমি, আই প্রমিস। ইয়োর অনার, এই ল্যাপটপে আমরা এক স্টিং অপারেশনে ভিডিও পেয়েছি, যেখানে মুখ্য অভিনয় দুটো লোকের আছে। এক তো নীরজ মারওয়া যে, আর দ্বিতীয় শ্রীমান সত্যবাদী কেডি পাঠক সাহেব। দেখেনি অভিনয় আপনার? কেডি, নয়ডার জমির এখন টোটাল ভ্যালুয়েশন প্রায় 800 কোটি। কিন্তু যতক্ষণ না পর্যন্ত এই জমির উপর আরোপিত লিগ্যাল কেসগুলো ক্লিয়ার না হয়ে যায়, ততক্ষণ না পর্যন্ত বস কোনো জমি পাবে না। যদি তুমি তোমার রেপুটেশন আর কানেকশন দিয়ে সমস্ত প্রমাণ মিটিয়ে ফেলতে পারো বা বদলে দিতে পারো, তার পরিবর্তে আমার বস তোমাকে মোটা টাকার কমিশন কিন্তু দেবে। এই কথাটা তুই আমাকে মুম্বাইতে কেন বললি না? তার কারণ কেডি, আমার চাকরি এই 800 কোটি টাকার ডিলের উপরে নির্ভর করে, আর আমি জানি যে একমাত্র তুমি সেই লোক যে কেসটাকে ঘুরিয়ে ফিরে যেভাবে হোক আমার বসের নামে জমিটা করে দিতে পারো। এর জন্য তুমি যত টাকা চাও তত টাকাই পাবে। ঠিক আছে, যখন দিল্লি এসেই গিয়েছি তখন কিছু না করে আমি ফিরবো না। তার মানে তুমি ঘুষ নিয়ে এই জমিটা আমার বসের নামে ঠিকঠাক করে দিতে পারবে? আমি যতদূর সম্ভব যতটা করতে পারি আমি করব। তুই ওই লোকগুলোকে ফোন করে বল যে তুই তোর কথা রেখেছিস, এবার ওদের পালা। থ্যাংক ইউ ভেরি মাচ কেডি, তুমি আমার চাকরিটা বাঁচিয়ে দিলে। আর এই নাও, এটা হলো কেসের প্রথম ইনস্টলমেন্ট। কি এসব? এর মধ্যে টাকা রয়েছে, আর বাকিটা কেসটা শেষ হয়ে যাওয়ার পরই পেয়ে যাবে। ঠিক আছে, এগুলো আমার কাছে থাক, আমি বুঝে নেবো। অর্ডার অর্ডার। রিওনার, এই রেকর্ডিংটা মিথ্যা, এটা বানানো হয়েছে। ওই খামটায় টাকা ছিল না, অন্য কিছু ছিল, যেটা নীরজের বোনের অপহরণকারীরা আমাকে পাঠিয়েছিল। কি কি ছিল ওটাতে? আসুন আমরা দেখে নেই পাঠক সাহেব। এই এটা ওই সিলড এনভেলপ, তাই না? যেটা নীরজ এই ফিল্মে আপনাকে দিয়েছে আর যেটা আপনার ব্যাগ থেকে পাওয়া গেছে, তাই না? আসুন দেখা যাক এই সিলড এনভেলপে কি আছে। ঘুষের টাকা বেআইনি পদ্ধতির দ্বারা আইনি প্রমাণ মেটানোর জন্য ঘুষ। কেডি পাঠক, কোমর ঢিলা পাঠক। কি না ভাবতাম আমি আপনাকে, ন্যায়ের দেবতা, ধর্মাধিকারী, পুজো করতাম আমি আপনাকে। মানলাম যে আজ অবধি অনেকবার অনেক কেসে আমাকে হারিয়েছেন এইটুকু মার্জিনে। দুঃখ হতো আমার,
কিন্তু বিশ্বাস ছিল যে যেখানে আপনি থাকবেন ওখানে সত্যি তো থাকবেই। কিন্তু আজ নিজের ওপর, আপনার ওপর, এই ন্যায়তন্ত্র ওকালতির ওপর সবকিছুর থেকে বিশ্বাস চলে গেল আমার। ছি। এনিওয়ে, সো হিয়ার ইজ দ্য কেস, ইওর অনার। নীরজ মারওয়া কেডি পাঠকের জালিয়াতির ওপর থেকে পর্দা ফাঁস করার জন্য ওনার ওপর স্টিং অপারেশন করলেন, যেটার খবর কেডি পাঠক পেয়ে যান। তাই জন্য বাহানা করে কেডি পাঠক নীরজ মারওয়াকে পুরনো কেল্লায় ডাকে, ওই ল্যাপটপটা কেড়ে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু যখন নীরজ মারওয়া বাধা দিলেন তখন ইনি ওনার বন্দুক ছিনিয়ে নেন আর ওনার বন্দুক দিয়ে ওনাকে। মিস্টার জয়সওয়াল, আমি এখানে আদালতকে আগেই বলে দিয়েছি যে নীরজ আমাকে দিল্লিতে কোনো বিল্ডারের কেস লড়ার জন্য হ্যাঁ, নয়। আপনি বলেছেন যে কোনো বিল্ডারের কেস নয়, ও ওনার ওয়াইফের পার্সোনাল কেস। কি নাম ছিল? রেনুকা মারওয়া, আজ্ঞে। রাইট? কি হয়েছে ওই কেসের? ওই কেসটা মিথ্যা ছিল। ও মাই গড, এই কেসটাও মিথ্যে? তাহলে সত্যিটা কি প্লিজ বলুন না। ইওর অনার, যেরকমটা আমি বললাম, কয়েকজন লোক নীরজের বোনকে অপহরণ করে নিয়েছিল আর নীরজকে ব্ল্যাকমেল করছিল যে যতক্ষণ না ও আমাকে দিল্লিতে নিয়ে আসে ওরা শালিনীকে ছাড়বে না। এটাই ছিল কেসটা। আমার বোন শালিনী কিছু লোকের কবজায় আছে। কাদের? 3 দিন আগে ওর কলেজের বাইরে থেকে কিছু লোক ওকে অপহরণ করে। আমি ওই লোকজনদের সম্বন্ধে কিছুই জানি না কেডি। আমার কাছে হুমকি ভরা ফোন আসে যে তোমাকে যেভাবে হোক মুম্বাই থেকে দিল্লি নিয়ে আসে, তা না হলে আমার বোনকে ওরা ছাড়বে না। আচ্ছা, আগে, আর এই বিষয়টার সাক্ষী আমার সহায়ক বরুণ রয়েছে। আরে লক্ষণ তো সেটাই বলবে যেটা শ্রীরাম বলাতে চান। ইওর অনার, নীরজের বোন কিডন্যাপ হয়েছে, ওকে খুঁজুন। মিস্টার বরুণ, প্লিজ সিট ডাউন। আই সি। হ্যাঁ, কি বলছিলেন আপনি? ওই নীরজের বোন কিডন্যাপ হয়েছিল। একটা গেম খেলা যায়। গেস আমার পরের সাক্ষী কে? বলো বলো। আমি বলে দিচ্ছি। কি আর বলবো, দেখিয়ে দিচ্ছি আপনাকে। হ্যাঁ, আদালতকেও। আসুন। ইয়োর অনার, মিস শালিনী, নীরজ মারওয়া নিজের বোন, সো কল যার কিডন্যাপ হয়েছিল। আমার বোন শালিনী কিছু লোকের কবজায় আছে। 3 দিন আগে ওর কলেজের বাইরে থেকে কিছু লোক ওকে অপহরণ করে। আসুন এখানে। আগে আপনি একবার নিজের ফর্মাল ইন্ট্রোডাকশন জাজ সাহেবকে দিয়ে দেবেন প্লিজ। আমি শালিনী মারওয়া, নীরজ মারওয়ার বোন। শালিনী দেবী, এটা বলুন যে আপনার কলেজের গেটের বাইরে থেকে আপনাকে অপহরণ মানে কিডন্যাপ করা হয়েছিল কখনো? কিডন্যাপ? না, আমাকে কেউ কিডন্যাপ কেন করবে? আমি তো এখানেই রয়েছি, দিল্লিতে। তাহলে এই পাঠক সাহেব যিনি সামনে এই কাঠগড়ায় দাঁড়িয়ে আছেন, উনি বলতে চাইছেন যে আপনার কিডন্যাপ হয়েছিল আর তাই জন্যই আপনার ভাই নীরজ মারওয়া এনাকে আপনাকে বাঁচানোর জন্য দিল্লিতে ডেকেছিলেন। কেন? এই সব কিছু মিথ্যে। ইনি মিথ্যে কথা বলছেন। আমাকে কেউ কিডন্যাপ করেনি। ইনি আমার ভাইকে মেরে ফেলেছেন। জজ সাহেব, জাস্ট হ্যাং হিম টু ডেথ। এনার শাস্তি হওয়া উচিত। কেউ আপনার সঙ্গে এরকম কেন করবে স্যার? শুধু আপনাকে ফাঁসানোর জন্য? আর নীরজের পার্ট কেন হবে? ওর তো আপনার সঙ্গে কোনো শত্রুতাও নেই। এটাই আমি ভাবছি বরুণ। নীরজের আমার মধ্যে কোনো রকম শত্রুতা ছিল না। এটা স্পষ্ট যে কারোর কথা মতো কারো চাপে পড়ে ওই খেলাটা তৈরি করেছে। দুর্ভাগ্যবশত সেটার ফায়দা তুলে ওকেই মেরে ফেলা হলো। ইটস অ্যাবসলিউটলি ক্রেজি স্যার। আপনার কিচ্ছু হবে না। আজ নয়তো কাল এটা প্রমাণ হয়ে যাবে যে আপনি ইনোসেন্ট। সমস্যা হলো এটা বরুণ যে আমাকে নির্দোষ প্রমাণিত করার কাজটা আমাকে স্বয়ং করতে হবে। আর এখানে গরাদের পিছনে থেকে আমি কিচ্ছু করতে পারবো না। এবার যেটা করার তোকেই করতে হবে। সবার আগে নীরজের সম্বন্ধে সবকিছু বিষয়ে জেনে ফেলার চেষ্টা কর। আসলে ও কি কাজ করত, ওর বন্ধুকে, শত্রুকে, সেখান থেকে সূত্র পাওয়া যাবে। রাইট স্যার।
আরে ও দাদা, একটু অ্যাড্রেসটা তো বলে দিন দাদা। আরে ভাই, আমি দিল্লিতে নতুন। আরে বাবু, একবার কাগজটা দেখে তো নাও। আমি বলছি তো আপনাকে, নীরজ মারওয়া 403 সুশীল কমপ্লেক্স, বসন্ত বিহার। কেন, চেনা চেনা লাগছে নাকি? কে তুমি? রাস্তায় কথা বলা ভালো ব্যাপার নয়। এখন চুপচাপ আমার সঙ্গে চলুন, না হলে এটা চলে যাবে সুন্দরভাবে। চল বস। হ্যাঁ, ওই ছেলেটাকে তুলে নিয়ে এসেছি। না না, এখনো পর্যন্ত ও কোনো বদমাইশি করেনি। আগে বুঝে গেছি, আপনি চিন্তা করবেন না। ওকে স্যার। হ্যাঁ, এবার তুই জিজ্ঞেস কর যে আমি তোকে এখানে কেন এনেছি। তুই আমাকে এখানে আনিসনি, আমি তোর সাথে এখানে এসেছি যাতে তোর সাহায্যে কেডি স্যার যে নির্দোষ সেটা প্রমাণ করতে পারি। তোর এখনো মনে হয় যে কেডি ছাড়া পেয়ে যাবে? ভুলে যা, কেডিকে গেল 14 বছরের জন্য ভিতরে। তবে হ্যাঁ, ওর বিরুদ্ধে কেসে কোনো বাধা থাকলে সেটা তুই। তোর সাক্ষ্য এখনো কেসকে ঘোরাতে পারে। তোকে কেডির বিরুদ্ধে সাক্ষ্য দিতে হবে। আচ্ছা, তো এখন আমায় কি বলতে হবে? ওটাই যেটা গোটা আদালত বলছে। কেডি পাঠক দিল্লি নীরজের কাছ থেকে ঘুষ নিতে গেছিল, আর ওর থেকে বাঁচার জন্য ও ওকে মেরে ফেলে। আর হ্যাঁ, তুই এখনো পর্যন্ত আদালতে যেটা বলেছিস সেসব মিথ্যে। ভয় পাস না, বলে দিবি যে তুই এইসব ব্যাপারে কিছুই জানতিস না। আরে ঘুষখোর ওই কেডি, তুই নোস। ঠিক আছে, একটা শর্তে। প্রথমে আমায় এটা বল যে তুই কে, আর ফোনে কার সঙ্গে কথা বলছিলিস, কে আছে এসবের পেছনে? পিছনে কে আছে সেটা জানতে হবে না, এটা দেখ যে তোর সামনে কে আছে। তোর মাথার সামনে আছে বন্দুকটা, তোর মাথার সামনে। তাই যেমনটা বলছি তেমনটা কর, না হলে পয়েন্ট ব্ল্যাঙ্ক থেকে গুলি মারবো তোকে। নীরজ মরেছে, কেডি মরবে, আর তার আগে মরবি তুই। কেডি, কে? নীরজ? কিন্তু তুই তো... হ্যাঁ কেডি, হ্যাঁ আমি নীরজ মারওয়া। ওই যে তুমি বলো না কেডি, আসলে যা ঘটে তা অনেক সময় আমরা দেখতে পাই না, আর যেটা দেখি সেটা ঠিক হয় না। আজ তোমারই কথা তোমার উপর ফলানো হলো। তোমার ধোঁকা হয়েছে কেডি। ধোঁকা? কিরকম ধোঁকা বুঝলাম না আমি। যে মরেছে সে হলো সুরজ, সুরজ মারওয়া, আমার যমজ ভাই। যে আমার জায়গায় এসে তোমাকে এবং সারা দুনিয়াকে বোকা বানাচ্ছিল। যমজ? হ্যাঁ কেডি, আমাদের দুই ভাইয়ের শুধুমাত্র চেহারায় মিল রয়েছে, তাছাড়া আর কিছু নয়। ও সবসময় ভুলবার লোক আর বাজে কাজের সঙ্গে যুক্ত থাকতো। আর আই এম শিওর কেডি, আর ওদেরই কারো কথা মতো ও তোমাদের সঙ্গে এই খেলায় মেতে উঠেছিল। আচ্ছা, সুরজ তোর জায়গা নিয়েছে, আর সুরজকে হত্যা করা হয়, আর গোটা দুনিয়া ভাবছে যে তোকে হত্যা করা হয়েছে। এই পুরো সময়টা তুই কোথায় ছিলি? সব বলবো কেডি, সব বলবো, কিন্তু আদালতে সবার সামনে। কিন্তু এখন আর তোমার চিন্তা করার কোনো দরকার নেই কেডি, কারণ তোমার বন্ধু আসল নীরজ মারওয়া ফিরে এসেছে। আর আমি এও জানি
আমার বন্ধু কেডি পাঠক কাউকে খুন করতে পারে না। এবার আমি তোমাকে এখান থেকে মুক্ত করব, তারপর তোমার সাহায্য নিয়ে আমার ভাইয়ের খুনিকেও ধরবো। রাইট। রাইট। নীরজ মারওয়া কেডি পাঠকের জালিয়াতির ওপর থেকে পর্দা ফাঁস করার জন্য ওনার ওপর স্টিং অপারেশন করলেন, যেটার খবর কেডি পাঠক পেয়ে যান। তাই জন্য বাহানা করে কেডি পাঠক নীরজ মারওয়াকে পুরনো কেল্লায় ডাকে, ওই ল্যাপটপটা কেড়ে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু যখন নীরজ মারওয়া বাধা দিলেন আর ওনার বন্দুক দিয়ে ওনাকে, আর আমার পুরো বিশ্বাস রয়েছে যে নীরজকে হত্যা যে করেছে তার কবজাতেই ওর বোন শালিনী রয়েছে। আমি শালিনী মারওয়া, নীরজ মারওয়ার বোন। এই সব কিছু মিথ্যে। আমাকে কেউ কিডন্যাপ করেনি, ইনি আমার ভাইকে মেরে ফেলেছেন। কে? তোকে কেডির বিরুদ্ধে সাক্ষ্য দিতে হবে, তাই যেরকম বলছি সেরকম কর, না হলে পয়েন্ট ব্ল্যাঙ্ক থেকে গুলি মারবো তোকে। যে মরেছে সে হলো সুরজ মারওয়া, আমার যমজ ভাই। সুরজ তোর জায়গা নিল আর সুরজের হত্যা হলো। এই পুরো সময়টা তুই কোথায় ছিলি? সব বলবো কেডি, কিন্তু আদালতে সবার সামনে। রাইট। দাঁড়াও, তুমি যেরকম বলবে আমি সেরকমই করব। কাল আদালতে আমি কেডি স্যারের বিরুদ্ধে সাক্ষ্য দিয়ে দেব। মনে রাখবি, যদি কথার খেলাপ করিস তাহলে আদালত থেকে বেরোলেই তোর উল্টো গুনতি শুরু হয়ে যাবে। তোকে তো আমি এখনই এই মুহূর্তেই মারতে পারি, কিন্তু তুই মরে গেলেও কেডির কেস পাল্টে যেন না যায়, না হলে পুলিশের সন্দেহ অন্য কারোর উপরে পড়বে। আর নিজের ভালোর জন্য যেমন বলছি তেমন কর। এসব বলার কোনো দরকার নেই। কাল আদালতে সেটাই হবে যেটা তুমি আমাকে বলতে বলবে। তুমি তাহলে নীরজ মারওয়া, আর যে মরেছে সে সুরজ মারওয়া। হ্যাঁ। আর আমরা এতক্ষণ অবধি এই জানতাম যে যে মারা গেছে সে নীরজ না না, ওয়েট 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 নীরজ বাবু, আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যে আপনি নীরজ মারওয়া? উকিল সাহেব, প্রমাণ তো অনেক কিছুই আছে, কিন্তু আপাতত আমি আমার এই ব্লাড গ্রুপের রিপোর্টটা আপনাকে দেখাতে পারি, যা অনুযায়ী আমার ভাই সুরজ ও পজিটিভ ছিল আর আমি নীরজ ও নেগেটিভ। ও পজিটিভ, তার মানে আপনি নীরজ মারওয়া? হ্যাঁ। তাহলে এটা বলুন নীরজ মারওয়া বাবু, ও পজিটিভ নীরজ মারওয়া বাবু, এতদিন আপনি কোথায় ছিলেন? উকিল সাহেব, আমি একটা ট্রিপে লাদাখ গিয়েছিলাম, কিন্তু ওখানে ল্যান্ডস্লাইডিংয়ের ফলে আমি একটু আটকে গিয়েছিলাম। আর যখন আমি ওখান থেকে ফিরলাম তখন আমি জানতে পারলাম যে আমার ভাই সুরজ নীরজ সেজে কেডিকে ফাঁসিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আপনার বোন শালিনী আর আপনার বাগদত্তা শীতল? এক্স্যাক্টলি, যেভাবে সুরজ কেডিকে ফাঁসিয়েছে ঠিক একইভাবে ওদেরকেও নীরজ সেজে ধোকা দিয়েছে। ওরা ভাবছিল যে আমি মারা গেছি। ইওর অনার, আমি শুরু থেকে বলে আসছি যে এইটা কারো তৈরি করা একটা ষড়যন্ত্র। মোমেন্ট অফ পজ প্লিজ মিস্টার পাঠক। মানলাম যে নীরজ মারা যায়নি, সুরজ মরেছে, তো তাও আপনার হাতে। মানুষ বদলে গেলে কি হবে? যে প্রমাণগুলো আছে সেটা তো নিজের জায়গাতেই আছে। এই গান, এই ল্যাপটপ, যেটাতে ওই স্টিং অপারেশনটা আছে, এইসব প্রমাণ তো জমজ হতে পারে না, না পাঠক সাহেব? জয়সওয়াল বাবু, আমি আপনাকে আগেই বলে দিয়েছি যে সকল প্রমাণ প্ল্যান করা যেতে পারে, তৈরি করা যেতে পারে। এত বড় একটা ঘটনার পরেও আপনি ভাবছেন যে আমি মেরেছি সুরজ মারওয়াকে? আগে হ্যাঁ, কারণ আপনার কাছে মোটিভ আছে ওকে মারার। আমি এটা বুঝতে পারছি না যে সুরজ মারওয়া, যাকে আপনি চেনেনও না, এক অচেনা ব্যক্তি আপনাকে কেন ফাঁসাতে যাবে? আপনার এই প্রশ্নের উত্তরটা তো আমিও খুঁজছি। এই সময় সম্ভবত আমার সহায়ক বরুণ আপনার এই প্রশ্নের উত্তরটা দিতে পারবে। ফারুন, তোকে কেডির বিরুদ্ধে সাক্ষ্য দিতে হবে। আগে আমাকে এটা বল যে তুই কে আছে এসবের পেছনে? তোকে তো আমি এখনই এই মুহূর্তেই মারতে পারি, কিন্তু তুই মরে গেলেও কেডির কেস পাল্টে যেন না যায়,
না হলে পুলিশের সন্দেহ অন্য কারোর উপরে পড়বে, আর নিজের ভালোর জন্য ইওর অনার, এটা সত্যিই একটা ষড়যন্ত্র। একটা লোক আমাকে কালকে বন্দুক দেখিয়ে উঠিয়ে নিয়ে গেল, আর তারপর তোকে তো আমি এখনই এই মুহূর্তেই মারতে পারি, কিন্তু তুই মরে গেলেও কেডির কেস পাল্টে যেন না যায়, না হলে পুলিশের সন্দেহ অন্য কারোর উপরে পড়বে। আর নিজের ভালোর জন্য যেমন বলছি তেমন কর। অর্ডার অর্ডার। অবজেকশন ইওর অনার, আদালতে অডিও রেকর্ডিং এর কোনো দাম নেই। ডবল ধাক্কা। হ্যাঁ, আপনাকে বলছি না, আমি জিজ্ঞেস করছি আপনাকে যে যদি আদালতে অডিও রেকর্ডিং এর কোনো মানে না হয় মিস্টার জয়সওয়াল, তাহলে যেই অডিও রেকর্ডিংটা আপনি নিয়ে এসেছেন আনসারিং মেশিনে, সেটাকে আদালত কি করে মানবে? অডিওর সাথে ভিজুয়ালও তো আছে পাঠক সাহেব। ওই স্টিং অপারেশনেরটা ল্যাপটপে। রাইট ইওর অনার, আমি প্রমাণ করতে পারি যে এই ভিডিও রেকর্ডিং মিথ্যা, বানানো। এই রেকর্ডিংটায় আমি একবারও ঘুষ শব্দটার ব্যবহার করিনি। আর রইল সুরজ মারওয়ার বলা কথাগুলো, তো এই ভিডিও রেকর্ডিংয়ে সুরজ মারওয়ার মুখ দেখা যাচ্ছে না ইওর অনার, কেননা এই রেকর্ডিংটা ওর পেছন দিক থেকে করা হয়েছে। যে বাক্যগুলো এই ভিডিও রেকর্ডিংয়ে রেকর্ডেড আছে, আমরা কিভাবে মেনে নেব যে এই কথাগুলো সুরজ মারওয়াই বলেছে? ইওর অনার, নীরজ মারওয়ার বয়ান আর বরুণের বয়ান যেগুলো আমি দলিলে পেশ করেছি, মানছি যে এটা এতটাও শক্ত নয় যে এটার ভিত্তিতে আপনি আমাকে এই কেস থেকে রেহাই দেন, কিন্তু এটা এতটা দুর্বল নয় যে আপনি আমায় এই কেসটায় জামিন দেবেন না। ইওর অনার, আমি আদালতে জামিনের জন্য আবেদন করছি। ইটস নট পসিবল। পাঠক সাহেব, এক মার্ডার অ্যাকিউজকে জামিনে ছাড়াটা পসিবল নয়, কাজেই আপনাকে জেলের ভেতরেই থাকতে হবে। মিস্টার জয়সওয়াল, এই আদালতে যা জামিন আপনি। আপনি ইওর অনার? তো এই সিদ্ধান্তটা আপনি আমার উপর ছেড়ে দিলে উপকৃত হব, প্লিজ। সমস্ত প্রমাণ এবং সাক্ষীদের বয়ান শোনার পর আর মিস্টার কেডি পাঠকের কলঙ্কহীন রেকর্ড দেখার পর এই আদালত এনাকে এই কেসের ব্যাপারে ৫১,০০০-এর জামিনের বিনিময়ে আপাতত এই কাস্টডি থেকে বেল দেওয়া হলো। কিন্তু এই কেসের পরবর্তী শুনানি আজ থেকে ঠিক ৩ দিন পর ৩টের সময় হবে, ওয়েডনেসডে 29 মে 2012। ইন শর্ট মিস্টার পাঠক, আপনার কাছে ৩ দিন সময় আছে আপনার নির্দোষিতা প্রমাণ করার জন্য। এর মাঝে আপনি এই শহর ছাড়তে পারবেন না, আর আপনার পাসপোর্ট দিল্লি পুলিশের হেফাজতে থাকবে। অ্যাম আই ক্লিয়ার? দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড। জয়সওয়াল, উল্টো গুনতি শুরু স্যার। সামনে ৩ দিন খুব মুশকিল হতে চলেছে। কেডি, আর ইউ ওকে? হ্যাঁ, আমি ঠিক আছি। আমি জানি না ওরা কারা ছিল যারা তোমাকে মারতে চেয়েছে, কিন্তু এটা আমি জানি যে তুমি আমার ভাইকে মেরে ফেলেছো। তুমি আমার ভাই সুরজকে মেরেছো। ও খারাপ ছিল, যেমনই ছিল, কিন্তু আমার ভাই ছিল তো। আর নীরজটা তুমি এনার সঙ্গ কেন দিচ্ছ? শালু, কেডি সুরজকে মারিনি। ঠিক আছে, পস্তাবে তুমি। দেখে নিও, পস্তাবে তুমি। আমাদের কাছে একটা শেষ সূত্র বেঁচে আছে। সেই ব্যক্তি যে তোকে অপহরণ করেছিল, তোর মনে আছে ও তোকে নিয়ে কোথায় গিয়েছিল? হ্যাঁ স্যার, ওটা একটা পুরনো ঘর ছিল। আবার ওখানে গেলাম তো ওই লোকটার কোনো চিহ্ন ছিল না, শুধু এই পেপার ছাড়া।
যেটাতে ও আমাকে নীরজের ঠিকানা লিখে দেখিয়েছিল। আমি লুকিয়ে কাছে রেখেছিলাম। এটা তো কোনো রেস্তোরাঁর একটা ফেটে যাওয়া অর্ধেক বিল। হোটেলের কোনো অ্যাড্রেস নেই এটাতে? না, নামটা রয়েছে শুধু, গুড লাক রেস্তোরাঁ। কিন্তু কেডি, দিল্লিতে তো গুড লাক নামে 20-র উপর রেস্টুরেন্ট রয়েছে। তা তো আছে। ওই ডিক্টাফোন আছে তোর কাছে? হ্যাঁ স্যার। আমি আদালতে এই রেকর্ডিংটায় কিছু শুনেছিলাম। শীতল, শীতল, পুলিশকে ফোন করো। কেডি পাঠক আমাকে মেরে ফেলবে। আমি ওর সাথে পুরনো কেল্লায় কি রয়েছি স্যার? আর শোন। ল্যাপটপ সংক্রান্ত সবকিছু জেনে গেছে। আজানের শীতল, আওয়াজ আমাকে শোনা মেরে যাচ্ছে। ফেলবে। আরো একবার শোন। শীতল, শীতল, পুলিশকে ফোন করো। কেডি পাঠক আমাকে মেরে ফেলবে। আমি ওর সাথে পুরনো কেল্লায় রয়েছি আর ল্যাপটপ সংক্রান্ত সবকিছু জেনে গেছে। পুরনো কেল্লা যেখানে সুরজের মৃতদেহ পাওয়া গিয়েছিল তার আশপাশে কোনো মসজিদ নেই। এর থেকে এটা স্পষ্ট যে সুরজ এই ফোন কলটা পুরনো কেল্লা থেকে না, অন্য জায়গা থেকে করেছিল। গুড লাক রেস্তোরাঁ। এক্সকিউজ মি, এই লোকটা আপনাদের এখানে খাবার খেতে আসে? না না, চিনি না আমি ওকে। দেখুন দাদা, এর ঠিকানা জানা খুব দরকার, একটু ভেবে বলুন। না, একে আমি কখনো আগে দেখিনি। আপনারা চা জল খাওয়ার কিছু নেবেন? ধন্যবাদ। আই এম ভেরি শিওর এ জানে কিন্তু বলছে না। কেডি, আমার তো মনে হয় যে এত বড় এলাকায় একজন লোককে খোঁজা যেমন খড়ের গাদায় ছুঁচ খোঁজার মতো। সূচ পাওয়া গেছে। কোথায়? ওই দেখ, টোপাস ইলেকট্রনিক্স। ওটা তো একটা ইলেকট্রনিক রিপেয়ার শপ। হ্যাঁ, মনে হচ্ছে তুই এভিডেন্সগুলো মন দিয়ে দেখিসনি। সুরজ যেই ল্যাপটপে ভিডিও রেকর্ডটা করেছিল তার পেছনে এই দোকানের লেবেল লাগানো ছিল। চল। এক্সকিউজ মি, কি চাই? ক্রাইম ব্রাঞ্চ। স্যার, আমি আপনার কি সাহায্য করতে পারি? কয়েকদিন আগে এখানে একটা কম্প্যাক্ট মডেল ল্যাপটপ রিপেয়ারিং এর জন্য এসেছিল। কম্প্যাক্ট মডেল? স্যার, আমাকে রেজিস্টারে চেক করে দেখতে হবে। চেক করুন। স্যার, কি কার্ড দেখালেন আপনি? আমার রোটারি ক্লাবের মেম্বারশিপের কার্ডটা দেখিয়েছি। স্যার, এই কম্প্যাক্টের একটা ল্যাপটপ এসেছিল চেকিং এর জন্য। থ্যাংক ইউ। হ্যালো। কি? কিন্তু গুড লাকের লোকেদের কেডি স্যার, ওই যে। ওরা আমার পিছনে পড়ে আছে। বাঁচাও আমাকে। আমি নেহেরু পার্কের পাশে আছি, তাড়াতাড়ি আসো। যদি আমি ধরা পড়ি না তাহলে তোমার নাম আমি বলে দেব।
কেডিসা, থামো, গাড়ি থামাও, দাঁড়াও। উসমান! 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 উসমান, উসমান কে ছিল গাড়িতে? কে মেরেছে সুরজকে? উসমান, বলো উসমান, কে মেরেছে সুরজকে? উসমান, উসমান! কেডিসা, আপনি যখন উসমানকে জিজ্ঞাসা করলেন তো আমাদের দিকে কেন দেখালো? আর ওই গাড়িতে কে থাকতে পারে? এই ফোনটা দিয়ে ও নিজের বসের সঙ্গে কথা বলে। এই নাম্বারটাই হবে। এই এই সুরটা তো, এই সুরটা কি স্যার? এই সুরটা আমি আগে শুনেছি, কিন্তু এটা হতেই পারে না। ইটস ইম্পসিবল। এই হলো নাম্বারটা, বরুণ ওর বসের খোঁজ নেয়। নীরাজ, অ্যাম্বুলেন্স ডাক। এত টেন্স কেন হচ্ছ নীরজ? তুমি বুঝতে পারছো না শীতল, কেডির জামিন শেষ হওয়ার জন্য মাত্র আর একদিন বাকি। আর কালকের কোর্টে কেডি যদি কোনো প্রমাণ পেশ করতে না পারে তাহলে আবার জামিন পেতে বেশ সমস্যা হবে। চিন্তা করিস না নীরাজ, শুধু একবার বলুন ওই। কেডিসা, পেয়ে গেছি নাম্বার, মেরলির একটা ফার্ম হাউসের নাম্বার। লেটস গো। হ্যালো, বরুণ, মনে হচ্ছে আমরা সঠিক জায়গায় এসেছি আর সঠিক লোকের সঙ্গে দেখা হয়ে গেল। হ্যান্ডস আপ! বিনা অনুমতিতে কারোর প্রপার্টির মধ্যে ঢোকার সাজা কি জানো? হ্যাঁ জানি, সেকশন 105 আর 441 দৌলতে প্রসিকিউশন। কিন্তু আমার প্রশ্নটা হলো এই যে, কি আপনি জানেন যে আইপিসি দফা নম্বর 302 এর সাহায্যে আপনার সঙ্গে কি হতে পারে? হত্যার সাজা। হত্যা? আগে হত্যা। ভাই, কার হত্যা? হোয়াট ডু মিন? না মানে আমি এটা জিজ্ঞেস করতে চাইছিলাম আপনাকে, উসমান খানকে তো চেনেন নিশ্চয়ই, আপনি চেনেন না? ওসমান খান? হ্যাঁ। বেয়াদবটা আবার কি করেছে? কি করেছে এই বেয়াদবটা আমি আপনাকে বলতে পারি, যদি আপনি নলটাকে নিচে করেন তো। আরে স্যার স্যার, গুলি চালাবেন না, আমাদের সঙ্গে আছে। টুগেদার। ভাই তোমরা কে হে? হ্যাঁ, আর কি চাও? পুলিশ ডাকবো নাকি? হ্যাঁ ডাকুন না, আমাদের একটা ফোন কল বেঁচে যাবে। এটা তো ওসমানই, এ তো আমার পুরনো ড্রাইভার। কিন্তু স্যার 1 মাস আগেই তো চাকরি ছেড়ে দিয়ে ও চলে গেছে, তারপর থেকে আর কোনো কন্ট্যাক্ট নেই। উসমানের কাছ থেকে যেই মোবাইল ফোনটা আমরা পেলাম সেখানে আপনার নাম্বার 9211646647। এই নাম্বারটা সম্ভবত আপনার নামেই রেজিস্টার রয়েছে। এই ফোনটা আপনারই, সম্ভবত এটা আপনারই নাম্বার। আপনারই নাম্বার এটা ব্রিগেডিয়ার সাহেব, কেননা এই নাম্বারের সূত্র ধরেই আমরা আপনার মেরওয়ালির ফার্ম হাউসে পৌঁছই। আপনারই নাম্বার এটা, হ্যাঁ কি না? আগে এটা তো ওই নাম্বারটাই যেটা ফোনটা আমি ওসমানকে দিয়েছিলাম। আগে যখন ও আমার কাছে চাকরি করতো, আমার ড্রাইভার ছিল, তখন আমি ওকে ফোনটা দিয়েছিলাম, এই জন্য আমার নামে রেজিস্টার্ড। তারপরে আমি ওটা ডিসকানেক্ট করতে ভুলে গেছি। 1 মিনিট, আপনি কি বলতে চাইছেন?
ওসমানকে আমি মেরেছি, আমি মার্ডার করেছি? না না, আমি এটা বলতে চাইছি যে ওসমানকে আর তার আগে সুরজ মারওয়াকেও আপনিই মেরেছেন। আরে এই সুরজ মারওয়া লোকটা কে? আমি কোনো সুরজ মারওয়াকে চিনি টিনি না। আপনি সুরজ মারওয়াকে চেনেন না? হ্যাঁ তাই। একটা জিনিস আছে আমার কাছে ব্রিগেডিয়ার সাহেব, সেটা আপনি অবশ্যই জানেন, নিশ্চয়ই চিনবেন হয়তো। এই রিভলভারটা তো চেনেন নিশ্চয়ই আপনি। আগে হ্যাঁ, এটা তো আমারই রিভলভার, কিন্তু এটা আদালতে কিভাবে পৌঁছলো তা আমি বলতে পারবো না। এই আদালতে এটাকে সাক্ষী মানে এভিডেন্স হিসেবে আনা হয়েছে, কারণ এই রিভলভার থেকে বেরোনো গুলিতেই সুরজ মারওয়ার হত্যা হয়েছে। এটা আসলে এই রিভলভারটা আমার বাড়ি থেকে চুরি হয়ে গেছিল মাস দেড়েক আগে। আচ্ছা, হতে পারে যে ওসমানই চুরি করেছে? হ্যাঁ, কেন হতে পারে না? এই ওর চুরির রিপোর্টটা তো নিশ্চয়ই আপনি অবশ্যই লিখিয়েছেন পুলিশে, লেখাননি আপনি? আগে না, আসলে কি আমার কাছে না এরকম বন্দুক অনেকগুলো আছে অ্যান্টিক পিস হিসাবে, আর এটার রিপোর্টটাই বা লেখাবো কি করে? এটার খবর তো আমি লাস্ট উইকেই পেলাম, তাও আবার কখন? আমি ড্রয়ার চেক করতে গিয়ে দেখলাম এটা মিসিং। তো লাস্ট উইকে রিপোর্ট লিখেছিলেন আপনি? লিখেছিলেন? আগে করা উচিত ছিল কিন্তু করিনি। আমি করাতেই যাচ্ছিলাম কিন্তু শেষ অবধি ভুলে গেছি। ভুলে গেছেন আপনি? ইয়োর অনার, আমি একজন প্রাক্তন আইনজ্ঞ, প্রাক্তন সৈন্য। ইয়োর অনার, আমি আর্মি থেকে রিটায়ার করেছি, মেন্টালি রিটায়ার্ড না। উকিল সাহেব, আমি নিজের দেশের কোনো লোককে কিভাবে হত্যা করতে পারি, আর তাও এমন একটা লোক যাকে আমি চিনি না, উইদাউট এনি রিজন? কেন ভাই? সিরিয়াসলি মিস্টার পাঠক, কেন আপনি এক সম্মানীয় ডেকোরেটেড ব্রিগেডিয়ারকে এই কেসে ফালতু ফালতু কেন টানছেন? চলো মেনে নিলাম আমি যে এই গানটা ব্রিগেডিয়ার বাবুরই, কিন্তু মেনে নিন যদি আমি একটা সিএসটিসি বাস অপহরণ করে আপনার পায়ের ওপর চড়িয়ে দিই, আপনাকে আঘাত করি, তো আপনি কাকে দোষ দেবেন? কলকাতা ট্রান্সপোর্টকে না আমাকে? পাঠক, এই গানটা যারই হোক, যেই মারা যাক, কিন্তু মেরেছেন তো আপনি। এই আপনার ভুলে যাওয়া, এই আপনার স্মৃতিশক্তি হারিয়ে যাওয়া, হোয়াট এভার, ওগুলো সব নাটক, ওগুলো ঢং। আর ওই কথাটা এই আদালতেই দুজন প্রমাণও করে দিয়েছেন, আপনার এই কথাগুলোকে অস্বীকার করে। রিমেম্বার? Of course I remember. How can I forget? Moonlight Cafe waiter Kalpesh? স্যার, আপনি কখন অজ্ঞান হয়েছিলেন? আপনি তো নিজেই ওখান থেকে চলে গিয়েছিলেন। ওই রিক্সা চালক রিলারাম? আগে স্যার, ইনিই ছিলেন। এই 7:30টার সময় আমার অটোতে উঠলেন আর বললেন পুরনো কেল্লাতে চলো। ইওর অনার, কেননা আমি একবার রেলারাম বাবু আর তারপর কল্পেশ বাবুকে ডেকে তাদের সঙ্গে একটু কথাবার্তা চালাই, আপনি অনুমতি দিলে তবে। অনুমতি দিলাম। Drag it as much as you can. রেলারাম বাবু, ওই দিন ঠিক 7টার সময় আপনি আমাকে নিয়ে গিয়েছিলেন, রাইট? আগে মুন ডান্স ক্যাফে থেকে, যেটা জাফর মার্কেটের দিকে যায়, রাইট? ওখান থেকে আপনি আমাকে নিয়ে গেলেন পুরনো কেল্লার দিকে, রাইট? রাস্তাতে আমি আপনার রিক্সায় লাগানো এই ছবিগুলোর প্রশংসা করলাম, আপনাকে বলে রফি সাহেবের গানগুলো চালালাম, রাইট? আর তারপর যখন আমি নামলাম পুরনো কেল্লায়, তো আপনাকে 100 টাকা নোট দিলাম আর দিয়ে বললাম কিছু দিতে হবে না, টিপ, রাইট? আগে হ্যাঁ, এরকমটাই হয়েছিল। এই গোটা বিবরণে এই অবধি তো কোনো ভুল নেই? আগে চলুন, ভেরি গুড। এইটা বলুন যে 7টার সময় গফার মার্কেটের মুন লাইট ক্যাফে থেকে আমাকে নিয়ে যাওয়ার আগে আপনি কাকে নিয়ে গিয়েছিলেন? স্যার, ওই মনে করুন, সময় নিন। ওটা আমার মনে নেই স্যার। কোনো ব্যাপার না, নো প্রবলেম, আমি আপনাকে মনে করে দিচ্ছি। আপনি আমার আগে মিস্টার অজয় বর্মন কে নিয়ে গিয়েছিলেন কর্নার প্লেসের স্বস্তিক টাওয়ার থেকে, ওনাকে তার বাড়িতে নিয়ে গিয়েছিলেন, যেটা শাস্ত্রী মার্কেটের কাছে। স্বস্তিক টাওয়ারের ওয়াচম্যানের খাতাতে আপনার রিক্সার নাম্বারটা লেখা রয়েছে। আগে হ্যাঁ, এরকমটাই হয়েছিল। তো আমার প্রশ্ন আপনার কাছে এখন এটা রেলারাম বাবু, যে ঠিক 6:45টার সময় মিস্টার অজয় বর্মনকে শাস্তি মার্কেটে ছাড়লেন, আর 7টার সময় আপনি ওখানে মুনলাইট
ক্যাফের সামনে দাঁড়িয়েছিলেন গফার মার্কেটে। একটা কথা বলুন, আপনি সেই সময়টা যখন ছিল তখন পিক ট্রাফিক আওয়ার ছিল, তাই না? আগে যে কারোর শাস্ত্রী মার্কেট থেকে গফার মার্কেট পর্যন্ত যেতে অন্তত পক্ষে সেই সময় 1 ঘন্টা লাগে, লাগে কি না? আগে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি 1 ঘন্টার ওই দূরত্বটা 15 মিনিটে কিভাবে চলে গেলেন? আগ্রহী আমি এটা জানার জন্য, বলুন না। আগে আগে ওই রেলারাম বাবু, হয় আপনি আমাকে এটা বলবেন যে আপনি পুরো 1 ঘন্টার দূরত্বটা কিভাবে 15 মিনিটে গেলেন, আর নয়তো আপনি আমাকে বলবেন যে আপনাকে আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলার জন্য উস্কালো কে? কে বলালো আপনাকে দিয়ে এই মিথ্যেটা আমার বিরুদ্ধে? আগে আগে ওই ওই কি? আমি উসমান ভাইয়ের কথাতে বলেছিলাম। অর্ডার অর্ডার। উসমান ভাই? কোন উসমান ভাই? এই উসমান ভাই কি? আগে আগে হ্যাঁ, এই ছিল। আচ্ছা, কোনো এই উসমান ভাইয়ের সঙ্গে আপনার কোন রকম চুক্তি হয়েছিল নাকি বন্ধুত্বের খাতিরই আপনি এটা বলে দিয়েছিলেন? ও আমাকে 10,000 টাকা দিল আর ওই সব বলতে বলেছিল যেগুলো আমি আদালতে বলেছি। স্যার, ভুল হয়ে গেছে, আর কখনো হবে না। কোনো ব্যাপার না, আমরা তো আপনাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু মহামান্য বিচারক কি করবেন জানি না। একটা ভুল তো ধরা পড়ে গিয়েছে, দ্বিতীয়টা ধরার একটা চেষ্টা করা যাক। কল্পেশ বাবুকে ডেকে নেওয়া যাক। তো কল্পেশ বাবু, আপনি ছাড়া যেই 11 জন ব্যক্তি ওই দিন মুনলাইট ক্যাফেতে উপস্থিত ছিলেন, সেই দিন সবাই নিজেদের বক্তব্যে বলেছেন যে আমি সেই দিন বেহুশ হইনি। আগে স্যার, এবার আপনাকে নিয়ে 12 জন লোক হয়ে গেল, আর আপনাদের এই 12 জন ব্যক্তির সম্বন্ধে আমি কিছু কিছু জানতে পেরেছি। এটা জানতে পেরেছি যে কিছু কিছু সামঞ্জস্য রয়েছে। একটা তো এইটা যেটা আপনারা সবাই সমবয়সী, একই বয়সের আপনারা। আর দ্বিতীয় সামঞ্জস্যটা হলো এই যে আপনারা সবাই একই অফিসে কাজ করতেন, তার মানে অফিস রিইউনিয়ন চলছিল সেখানে মুনলাইট ক্যাফেতে, আর আপনারই কথা মতো ওখানে 11 জন ব্যক্তি সেখানে উপস্থিত ছিলেন, আর আপনার কথা মতোই ওই 11 জন ব্যক্তি মিথ্যা বয়ান দিয়েছে এই আদালতে, মিথ্যা স্টেটমেন্ট, মিথ্যা বয়ান দিয়েছেন। এটা কি ঠিক নাকি না কল্পেশ বাবু? আগে 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 হ্যাঁ স্যার। তো কল্পেশ বাবু, এখন দয়া করে আপনি মহামান্য আদালতকে বলুন যে আমি মানে কেডি পাঠক ওইখানে ওই মুনলাইট ক্যাফেতে অজ্ঞান হয়েছিলাম নাকি হইনি? না না স্যার, আপনি বেহুশ হয়ে গিয়েছিলেন স্যার। কিভাবে কিভাবে? আসলে আমি আপনার কফিতে নেশার জিনিস মিশিয়ে দিয়েছিলাম। অর্ডার অর্ডার। এই সমস্ত কিছু কি আপনি বন্ধুত্বের খাতিরে করেছেন নাকি আপনার ব্যাংকের খাতেও কিছু গিয়েছে ইনপুট? স্যার সরি স্যার, আমাকে উসমান বলেছিল। উসমান বলেছিল? উসমান বলেছিল স্যার, যদি আমি আমার বন্ধুদের ওখানে নিয়ে গিয়ে ওসব করি তাহলে ও আমাদের সবাইকে 10,000 টাকা করে দেবে। ভুল হয়ে গেছে স্যার, ক্ষমা করে দিন স্যার প্লিজ। অনেক খরচা করে ফেলেছে উসমান। ইয়নার, এখন কারোর মনে কোনো রকম সন্দেহ থাকা উচিত নয় আমার নির্দোষ হওয়াকে নিয়ে। ইয়োর অনার, কিন্তু এখনো অবধি কেডি পাঠক নির্দোষ প্রমাণিত হয়নি, কারণ ওই গান, গুলি আর ওই সুরজের হত্যা, ইয়োর অনার, এগুলো এখনো অবধি প্রমাণ হয়নি। বিরোধী পক্ষ মহোদয়, এই কেসের সঙ্গে জড়িত সমস্ত প্রশ্নের একই উত্তর, উসমান খান ডেড, এন্ড, মরে গেছে বেচারা।
হ্যাঁ, কিন্তু উসমান খানের মৃত্যু থেকেও কিন্তু একটা প্রশ্ন উঠে আসছে যে উসমান খানই কি এই খেলাটা খেলছিল নাকি অন্য কেউ ছিল এটা রচয়িতা? তৃতীয় ব্যক্তি। অ্যাবসলিউটলি। ইওর অনার, এই সময় আমি আদালতের কাছ থেকে 24 ঘন্টার সময় চেয়ে নিচ্ছি আর আদালতকে আশ্বাস দিচ্ছি যে এই 24 ঘন্টায় এই ষড়যন্ত্রের রচয়িতাকে আদালতের সামনে নিয়ে এসে দাঁড় করাবো। ইওর অনার, অলরেডি আমরা 3 দিন দিয়েছি কেডি পাঠককে, আরও একদিন। মিস্টার জয়সওয়াল, এত কিছু হওয়ার পর আমার মনে হয় না যে মিস্টার কেডি পাঠক সুরজ মারওয়াকে মেরেছেন। কিন্তু মিস্টার পাঠক, যতক্ষণ না আপনার কাছে সুরজের হত্যার পোক্ত প্রমাণ না আসে আপনার উপরে মোকদ্দমা শেষ হবে না। আই আন্ডারস্ট্যান্ড। এই আদালত পরশু দুপুর 2:30 পর্যন্ত মুলতবি রইল। দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড। ওয়েল ডান কেডি, মনে হচ্ছে তুমি রেহাই পেয়ে যাবে। আমি তো ছাড়া পেয়ে যাব নীরজ, কিন্তু সুরজের হত্যাকারী যেন ছাড়া না পায়। এই তোর বোন রেগে গিয়ে কেন চলে গেল? কেডিসা, আমি ব্রিগেডিয়ার গুজরালের ফার্ম হাউসে গেছিলাম। ওখানে ড্রাইভার্স কোয়ার্টার্সে যেখানে ওসমান থাকতো সেখানকার তল্লাশি করে আমি হারমোনিকাটা পেয়েছি। এই দেখুন। কেডিসা, আপনিও হারমোনিকা সুর আগে শুনেছিলেন, রাইট? হ্যাঁ, মনে পড়ে গেছে আমার এই সুরটা আর বাজানোর লোকটাও। মথুরেশ মিশ্রা। কে মথুরেশ মিশ্রা? মথুরেশ মিশ্রা সাইকোলজির প্রফেসর ছিলেন, সিরিয়াল কিলারও ছিলেন। ওনার বিরুদ্ধে আমি কেস লড়েছিলাম। কেডিসা, প্রফেসর মথুরেশ তো ভরা আদালতে সবার সামনে নিজেকে মেরে ফেলেছিলেন, রাইট? হ্যাঁ, হঠাৎই মথুরেশ মিশ্রার সংকেত এই কেসটাতে। ইটস উইয়ার্ড। স্যার, এই কেসটা সলভ হওয়ার জায়গা আরো জটিল হচ্ছে। ঠিক বলছিস তুই। বরুণ, খোঁজ নিয়ে দেখ যে এই মথুরেশ মিশ্রা আর উসমান খানের মধ্যে কি সম্পর্ক ছিল, কি কানেকশন। তবে একটু সচেতন হয়ে, কেননা যেই হোক সে জানতে পেরে গিয়েছে তার এই খেলা থেকে পর্দাটা এবার সরে যাবে। ও নিজেকে বাঁচানোর জন্য যে কোনো কাজ করতে পারে। হ্যালো হ্যালো কেডি স্যার। স্যার, আমি শালিনী বলছি। স্যার, শীতলকে কেউ তুলে নিয়ে গেছে। উঠিয়ে নিয়ে গেছে? কে উঠিয়ে নিয়ে গেছে? কে জানি না স্যার। স্যার, শীতল আমার বাড়ি এসেছিল। আমরা দুজনেই নীরজদার সাথে দেখা করতে যাচ্ছিলাম। বেরিয়ে আসার পর হঠাৎ মনে হলো গ্যাস অন রয়ে গেছে। আমি ওটাকে শুধু অফ করতে গেছিলাম, আর বাইরে আসার পর দেখলাম শীতল গায়েব। শীতল, আর ওখানে কেউ একটা নোট রেখে গেছে। কি লেখা আছে ওতে? স্যার, এতে লেখা আছে, শীতল আমার কাছে আছে। যদি ওকে জীবিত দেখতে চাও তাহলে কেডি পাঠককে এখানে এসে ওকে নিয়ে যেতে হবে। হুমায়ুন মকবরার ডান দিকে আজ বিকালবেলা ঠিক 4টের সময়। পুলিশ বা অন্য কাউকে খবর দেওয়ার চেষ্টা করেছো তো শীতল মারা যাবে। মনে থাকে যেন কেডি পাঠক একলা, আর কেউ না। নীরজ কোথায়? স্যার, নীরজদাকে আমি ফোন করে দিয়েছি, উনি এক্ষুনি এসে পড়বেন। স্যার এখন কি করা যায়? করবো সেটাই যেটা ওই নোটে লেখা আছে। আমি 4টের সময় হুমায়ুন মকবরা পৌঁছে যাব। আমি যাচ্ছি। স্যার, আমিও আপনার সঙ্গে যাই। না বলুন, এই নোটে লেখা আছে কেডি পাঠককে একা আসতে হবে। শীতল, 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 শীতল।
শীতল 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 প্লিজ আমাকে বাঁচাও কেডি, আমাকে বাঁচাও। শীতল 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 আমাকে বাঁচাও কেডি, আমাকে বাঁচাও। শীতল কোথায় আছো তুমি? আমি জানি না আমি কোথায় আছি, আমার চোখে পট্টি বাঁধা আছে। প্লিজ কেডি, আমায় বাঁচাও কেডি, আমায় বাঁচাও। শীতল শীতল আমি এখানে কেডি, আমি এখানে। শীতল। প্লিজ আমাকে বাঁচাও, প্লিজ আমায় বাঁচাও। প্লিজ আমায় বাঁচাও কেডি, আমাকে বাঁচাও। প্লিজ কেডি, আমাকে বাঁচাও কেডি, আমাকে বাঁচাও। কেডিসা, কেডিসা, হ্যাঁ বলুন। এখানে আমি কেডিসা, আর ইউ ওকে? আমাকে আমাকে আমি বুলেট প্রুফ ভেস্ট পরে আছি, যা তুই ওকে ধাওয়া কর। ইয়েস স্যার। তো আপনি ওর চেহারাটা দেখেননি? আগে আমি ওর মুখটা দেখিনি, ও আমার মুখে কাপড় চাপা দিল আর আমি অজ্ঞান হয়ে গেলাম। যখন জ্ঞান ফিরল তখন আমি বাঁধা ছিলাম, চোখে পট্টি বাঁধা ছিল। তো আপনি ওই ব্যক্তিকে একদমই দেখেননি? আগে না, কিন্তু যখন আপনার আশার আওয়াজ পেলাম তখন আপনাকে ডাকতে শুরু করলাম। কিন্তু যখন আপনার গুলি লাগলো আমি খুব ভয় পেয়ে গেলাম। অদ্ভুত ব্যাপার শীতল দেবী যে আপনি আপনার আক্রমণকারীকে দেখেননি, কেননা আপনার চোখের মধ্যে একটা পট্টি বাঁধা ছিল, কিন্তু আপনি আমাকে ওখান থেকে আসতে দেখেন। হতে পারে আপনি আমার আশার ওই আওয়াজটা চিনতে পেরে যান। প্রশ্ন এখন এটা উঠছে যে আপনি কি করে জানলেন যে ওই গুলিটা আমার লেগেছিল? ওই সময় জানি না, কেউ আমার হাত খুলে দিয়েছিল আর আমি আমার চোখ থেকে পট্টি সরাই। তখন আমি ওখান থেকে বেরোতেই যাচ্ছিলাম, হঠাৎ বরুণ আমার সামনে চলে এলো। ব্যাস এটুকুই মনে আছে আমার। ইয়োর অনার, যদি মিস শীতল কিছু জানেনি না তাহলে তার স্বাক্ষর কোনো দরকারই নেই। আই এম সরি। না না, নো প্রবলেম শীতল দেবী। এতে আপনার কি ভুল থাকতে পারে? আপনি তো অসহায় ছিলেন, আপনার হাত বাঁধা অবস্থায় ছিল, আপনি নিজে বাঁধা অবস্থায় ছিলেন, আপনার চোখে পট্টি বাঁধা ছিল, আপনার কোনো ভুল নেই, আপনার কোনো দোষ নেই। একটা প্রশ্ন আছে আপনার কাছে। আপনি পুরো বিশ্বাসের সঙ্গে বলতে পারেন যে কি ওই যে ব্যক্তি যে আপনার উপর হামলা করে ওই কোনো ছেলেই ছিল, মহিলা নয়? এটা কি করে কনফার্ম করলেন আপনি? অ্যাকচুয়ালি কিছু বলতে পারবো না। কিডন্যাপিং এর সময় ও একটাও কথা বলেনি, তার জন্যই আমি। উপস। হ্যাঁ বলুন বলুন, আপনি বলা কেন বন্ধ করে দিলেন? আগে আপনি হঠাৎ পেন্সিলটা ভেঙে দিলেন, তাই আমি চমকে গেলাম। আই এম সো সরি শীতল দেবী। তো বিচিত্র ব্যাপার এটা, আমার এই একটা পেন্সিল ভাঙাতে আপনি চমকে গেলেন, আপনার বলা বন্ধ হয়ে গেল। কিন্তু ওই দিন যখন গুলি চলল, তো গুলির আওয়াজে আপনার কোনো রকম কিছু হলো না, আপনি বলেই গেলেন। আমি জানি না আমি কোথায় আছি, আমার চোখে পট্টি বাঁধা আছে। প্লিজ কেডি, আমায় বাঁচাও কেডি, আমায় বাঁচাও। কেডি আমায় বাঁচাও, কেডি আমায় বাঁচাও। আপনার কোনো প্রতিক্রিয়া হলো না ওই গুলির আওয়াজে। কি বলতে চান আপনি? আমি ঠিক বুঝলাম না। আমি বুঝিয়ে বলছি। দেখুন শীতল দেবী, কেডি পাঠকের এই সামান্য জ্ঞান এতটাও সামান্য নয় যে সে একজন মানুষের কণ্ঠ, তার আওয়াজ আর একটা রেকর্ড করা আওয়াজের পার্থক্য না বুঝতে পারে। কণ্ঠস্বরটা আপনারই ছিল সেই দিন, কিন্তু সেটা রেকর্ড করা ছিল, রেকর্ডার দূরে কোথাও পড়েছিল, আর আপনি আমার পিছনে ছিলেন বন্দুকটা নিয়ে। এটা আপনি কি বলছেন? এরকম কিছুই হয়নি। আর হঠাৎই কেউ এসে আপনার হাতটা খুলে দিল আর সমস্ত দড়ি খুলে দিল, আর আপনি আপনার নিজের হাত দিয়ে আপনার মুখ থেকে পট্টিটা সরিয়ে দিলেন, ওখান থেকে পালিয়ে গেলেন। কে করলো এসব? ওই হুমায়ুন টুমে, কারণ আপনি ছাড়া ওখানে তো আর কেউ ছিলই না। আর যে ছিল আপনার অপহরণকারী, সে কোথায় উধাও হয়ে গেল হঠাৎই।
কোথাও এরকমটা নয় তো শীতল দেবী যে নিজের অপহরণটা আপনি নিজেই করেছেন হয়তো? কি? আমি নিজে নিজে কিডন্যাপ করব? হ্যাঁ। আপনি কি বলছেন? আপনি আদৌ জানেন? আপনি তো রেগে গেলেন শীতল দেবী। আই এম সো সরি। চলুন ছাড়ুন না এই সমস্ত বিষয়ে, এটা বলুন যে আপনার উপাধি কি? সান্যাল। শীতল সান্যাল, রাইট। আপনি উসমান খানকে চেনেন? না। মথুরেশ মিশ্রাকে চেনেন আপনি? আগে না। এখন আমি আপনাকে মথুরেশ মিশ্রা আর উসমান খানের মধ্যেকার সম্পর্কের কথা বলবো। এটা হয়েছিল যে উসমান খান ব্রিগেডিয়ার গুজরালের কাছে কাজ করার আগে মথুরেশ মিশ্রার ওখানে কাজ করত। 15 বছরের বিশ্বস্ততা ছিল ওনাদের। আরেকটা কেস আমার মনে আছে, আমি লড়ছিলাম মথুরেশ মিশ্রার বিরুদ্ধে, আর ভর্তি আদালতে মথুরেশ মিশ্রা বাবু নিজের গলার নলি কেটে ফেলেছিলেন। দুর্ভাগ্যবশত এর মধ্যে আমার কোনো ভুল ছিল না শীতল দেবী। এই কারণে উসমান খানকে অন্য আরেকটা চাকরি খুঁজতে হয়। এখন মথুরেশ মিশ্রা বাবুর বাবার উপাধি স্পষ্ট যে মিশ্রাই হবে, কিন্তু উনার মায়ের উপাধি সান্যাল, যেটা আপনার উপাধি। আপনি শীতল দেবী মথুরেশ মিশ্রার বোন, ছোট বোন। আর এর আগে আপনি এই বিষয়টা অস্বীকার করেন। ইওর অনার, আপনার টেবিলে একটা ফাইল রাখা রয়েছে যেটার মধ্যে জামশেদপুরের একটা ছাত্রাবাস থেকে আমরা একটা তালিকা চেয়ে পাঠিয়েছি। স্কুল লিভিং সার্টিফিকেটস, ক্লাস রেজাল্টস, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। শীতল দেবী, অপরাধীর অপরাধ যতটাই বড় হোক না কেন, আইন কখনোই তার প্রাণ নিতে চায় না। এটা একটা দুঃখজনক ঘটনা যে আপনার ভাই এই আদালতে আত্মহত্যা করেন, আর আপনি আমাকে এটার জন্য দায়ী মনে করেন। আমি বুঝতে পারছি যে এটার প্রতিশোধ নেওয়ার জন্য আপনি এই ষড়যন্ত্রটা করলেন, কিন্তু আপনি আমাকে বিশ্বাস করুন যে আপনার ভাইয়ের মৃত্যুতে আমার কোনো রকম হাত ছিল না। কিন্তু কারণটা কে ছিল? তুমি ছিলে ওই কারণ। তোমারই জন্য আমার ভাই এই পদক্ষেপ নেয়। তুমি ওকে মারার জন্য বাধ্য করেছো। সবার সামনে, এদের সবার সামনে লজ্জার সাথে মৃত্যু। আমি তোমায় ঘেন্না করি, ঘেন্না। সেদিন থেকে আমি আমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ দিতে চাইছিলাম তোমার থেকে। কেডি পাঠক, কেডি পাঠক। সুরজ আমায় ভালোবাসতো, সেই কারণে আমি ওকে বললাম যে যদি ও আমার এই প্ল্যানে সঙ্গ দেয় তাহলে আমি নীরাজকে ছেড়ে ওকে বিয়ে করে নেব। সেই প্ল্যান অনুযায়ী সুরজ তোমায় দিল্লি আনে, আর উসমান আমার এই কথায় পুরো জালটা পাতে, আর তোমায় অজ্ঞান করিয়ে পুরনো কেলায় নিয়ে যায়। আর সুরজকে আমি আমার ফোনের ওই আনসারিং মেশিনে ওই রেকর্ডিংটা ছাড়তে বলেছিলাম, আর তারপরও শ্যুট হওয়া ভিডিওটা ডাবিংও করলো তোমায় আরও ফাঁসানোর জন্য। যদি সুরজ না মরতো তাহলে তুমি কি করে জেলে যেতে কেডি? আমি এই কাঠগড়াতেই তোমাকে দেখতে চেয়েছিলাম, অপমানিত হতে দেখতে চেয়েছিলাম, যেখানে তুমি আমার ভাইকে দাঁড় করিয়েছিলে। সেই কারণেই আমি। শীতল, তুমি যেরকম বলেছিলে আমি সেরকম কাজ করে দিয়েছি। কেডি আমার সামনেই পড়ে রয়েছে, কিন্তু শীতল আমরা কোনো ঝামেলায় না পড়ে যাই।
তারপর আমি বরুণকে ওসমানকে দিয়ে ভয় দেখানোর চেষ্টা করলাম, কিন্তু যখন এই প্ল্যানটাও কাজে আসলো না, তখন আমি তোমাকে মারতে চাইছিলাম কেডি পাঠক। ওই কিন্তু আমার এই প্ল্যানটাও ফেল হয়ে গেল। তুমি আমার কাছে পৌঁছানোর আগে আমি উসমানকেও মেরে ফেললাম। আর যখন আমার মনে হলো যে তুমি এই কেস থেকে বেঁচে যাবে, আর তখনই আমি আমার শেষ গুটিটা চাললাম, যেটা আমি নিজে। আর তোমায় মারার জন্য আমি তোমায় একা ডাকলাম, কিন্তু আমি ওখানেও সফল হলাম না। দ্য ডিফেন্স রেস্টস ইওর অনার। এই আদালত মিস শীতল সান্যালকে মিস্টার সুরজ মারওয়া আর উসমান খানের খুনের জন্য দোষী সাব্যস্ত করে 70 গ্রেপ্তার করার হুকুম দিচ্ছে, আর মিস্টার কেডি পাঠককে মিস্টার সুরজ মারওয়ার খুনের অভিযোগে নির্দোষ দেখে ওনাকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। আমার ভাইয়ের প্রতিশোধ এখনো পুরো হয়নি কেডি পাঠক, মনে রেখো। কেডি পাঠক কখনো কিছু ভোলে না ম্যাডাম, তাছাড়াও খুব ভালো বাজান আপনি। এই নিন আপনার উত্তরাধিকার সূত্রে জেলে থাকা আপনার সহবন্দীর মনোরঞ্জন করার সঙ্গে সঙ্গে আপনার রেওয়াজও হবে। অল দ্য বেস্ট। কেডি স্যার। আরে আবেগপ্রবণ হয়ে গেছিস। জসওয়াল সাহেবকে একটু বিদায় জানিয়ে দিই। জসওয়াল সাহেব, থ্যাংক ইউ ভেরি মাচ। আরে জসওয়াল সাহেব, আপনিও তো আবেগপ্রবণ হয়ে গেছেন। আরে আমি তো শুরুতেই বলেছিলাম যে কেসটা তুমিই জিতবে, দেখো ওটাই হলো। হ্যাঁ, কিরকম লোক রে বাবা। Am I right or am I right?